touching lights. নমস্তে, অ্যাপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর নিয়ে চলে এসেছি আমি রিনি আপনাদের সামনে। প্রত্যেক পর্বের মতোই অনুষ্ঠান শুরু করব প্রথম বিভাগ অর্থাৎ ভিজিটিং আর দিয়ে, যেখানে আজ উপস্থিত আছেন দুই চিকিৎসক, ডক্টর অজয় আরিয়া এবং ডক্টর কমলেন্দু হালদার। তাদের সঙ্গে আজ কথা হবে টিএনটি সার্জারি নিয়ে। Doctors, a very warm welcome to visiting us. Namaskar. Dr. Arya, first question to you is, আমাদের দেহে টনসিলের ভূমিকাটা কি এবং সেটা কি আমাদের কোনো রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে কাজে আসে? টনসিল এমনি কোনো রোগ না, টনসিল সবারই আছে, আপনার আমার সবারই আছে। কিন্তু এই টনসিলে যদি বারবার ইনফেকশন হয়, বারবার যদি গলা ব্যথা হয়, অনেকবার আমরা দেখি টনসিলে খুব ইনফেকশন হলে বাচ্চারা নাক থেকে নিঃশ্বাস নিতে পারে না, মুখ থেকে নিঃশ্বাস নিতে হয়, তখন টনসিল একটা রোগ। ডক্টর আরিয়া, একটা খুব কমন এলিমেন্টস কিছু কিছু আছে যেগুলো নিয়ে আমরা রিকোয়েস্ট পেয়েছি এর প্রতিকার, বেস্ট প্রতিকার কি হতে পারে, সেটা হচ্ছে কি কান পাকা বা কান থেকে পুঁজ পড়া বা কানে কম শোনা বা কানে প্রচণ্ড ব্যথা হওয়া। তো এইগুলোর চিকিৎসা কিভাবে করা যায় এবং বেস্টভাবে কীভাবে? কান পাকার জেনারেলি যেটা কারণ হয় সেটা হয়, একটা হয় ফাঙ্গাল ইনফেকশন। কানের মধ্যে আমাদের যে ক্লাইমেট আছে, উই লিভ ইন আ টেম্পারেট ক্লাইমেট, তাহলে এইখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, এর জন্যে কান পাকে। আর হয় যে কানে যদি পর্দায় ফুটো হয়ে যায়, যে কোনো কারণে কানের মধ্যে একটা পর্দা থাকে, আর এই পর্দায় যদি ফুটো হয়ে যায় তাহলে বারবার ইনফেকশন হয়, আর এই ইনফেকশন হওয়ার জন্যে বারবার কান থেকে পুঁজ পড়ে। এইটা এখন পিপল আর বিকামিং অ্যাওয়্যার, কিন্তু আগে তো আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ ও কান পাকছে তো মা বাবা বলছে কান তো পাকেই, কিছু করা দরকার নেই। কিন্তু এইরকম যদি রিকারেন্ট যদি কান থেকে পুঁজ আসে তাহলে দুটো প্রবলেম হয়। ফার্স্ট হয় এটা আস্তে আস্তে আমাদের কানের নার্ভকে অ্যাফেক্ট করে দেবে আর কানের শোনাটা পার্মানেন্টলি কমে যাবে। আর সেকেন্ডলি এর জন্য বারবার ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কানে পেইন হয়। তাহলে যেরকম এর কজ হয়, ধরুন যদি ফাঙ্গাল ইনফেকশন আছে তাহলে অ্যান্টিফাঙ্গাল ড্রপস দিতে হবে। কানে পর্দায় ফুটো আছে তাহলে ওই ফুটো বন্ধ করার জন্য একটা খুব সিম্পল একটা সার্জারি হয়, যেটা লোকাল অ্যানেস্থেশিয়াতে হয়, সেটা করতে হবে। আপনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে কানে কম শোনা। এখন এই কম শোনাটা অনেক ওয়াইড একটা রেঞ্জ হলো, হ্যাঁ। তাহলে ফার্স্ট অফ অল যে যাই কারণ হোক, আগে একটা কানের পরীক্ষা করা খুব ইম্পর্টেন্ট। যে যদি কানে কম শুনছে তাহলে একবার ডক্টরের কাছে গিয়ে একটা পিওর টোন অডিওগ্রাম বলে একটা জিনিস হয়, কিচ্ছু না, জাস্ট কানে ওরা একটা মেশিন লাগাবে আর একটা গ্রাফ করে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওর শোনাটা কতটা কমে গেছে। এই যে আপনি বলেন কানে ফুটো হওয়া, তো আমি একটা জানি খুব কমন কজ হচ্ছে এই যে কান পরিষ্কার করা ইয়ারবাডস দিয়ে, বা রাস্তায় দেখি যে লোহার শিক, তার মধ্যে তুলো গুজে খুব আরামে চোখ বন্ধ করে বসে আছে, যার কান পরিষ্কার করা হচ্ছে, আর একজন খুব ডিপলি প্রোব করে যাচ্ছে ওটা দিয়ে। তো এটা কতটা আনসাইন্টিফিক বা সাইন্টিফিক সেটা যদি বলেন। এই যে কান পরিষ্কার করা, এটা একটা নেশা, পিপল গেট ইউজ টু ইট, হ্যাঁ। মানে পিপল ওয়াক ইন মাই ক্লিনিক অ্যান্ড ইনফ্যাক্ট আমি একটা পেশেন্টের কানে 10টা ইয়ারবাড বের করেছি। ওই কানের মধ্যে ওরা পরিষ্কার করবে আর কটনটা ভিতরেই ছেড়ে দেবে, তারপরে আর ইচিং হচ্ছে, আর পরিষ্কার করবে। সো আই হ্যাভ রিমুভ 10 কটনস ইন পিপলস ইয়ার। কানটা আমরা কোনোদিনই এটা অ্যাডভাইস করি না দ্যাট পিপল শুড ইউজ ওই যে জনসনের বাড বলে, জনসন বাড তো এর জন্যই বানিয়েছে, নো, দে শুড নট ইউজ ইট। কেন, যখন আমরা ইয়ারবাড দিয়ে কানটা পরিষ্কার করার চেষ্টা করি তাহলে আমরা তো দেখতে পাচ্ছি না। অ্যান্ড আই হ্যাভ সিন কেসেস ওয়ার কানটা পরিষ্কার করার সময় ওই কানে পর্দায় ওরা ইনজুরি করে দেয়। ডক্টর আরিয়া, লাস্ট কোয়েশ্চেন টু ইউ ইজ, আমাদের সবচেয়ে এখন বড় বন্ধু প্রত্যেকের, মানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, কিন্তু আমি শুনেছি সেটা নাকি এখন খুব প্রবলেম ক্রিয়েট করছে, আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোবাইল ফোন। অনেক সময় মোবাইল ফোনে কথা বলার পর, এবং যারা এক্সটেন্সিভলি কথা বলে বা যারা কল সেন্টারে কাজ করে বা অনেকক্ষণ যাদের হেডফোন পরে থাকতে হয় ফর হোয়াট এভার রিজন, বা খুব লাউড এনভায়রনমেন্টে যারা থাকলো,
ডিজেস বা ডিস্ক গোয়ার্স, রেগুলার ডিস্ক গোয়ার্স, তাদের একটা, আমি মোবাইল ফোন থেকে শুরু করি, যে এই মোবাইল ফোন কি কি সমস্যার সৃষ্টি করতে পারে? দেখুন, মোবাইল ফোনের জন্য কোনো সমস্যা হয় না। মোবাইল ফোনে হোয়াট এভার দ্য সাউন্ড কামস অ্যান্ড উই আর কনভার্সিং, যে আমরা কথা বলছি, এটা নর্মাল। ভগবান আমাদেরকে কান দিয়েছে শুনতে, আর মোবাইল ফোন ইজ আ ব্লেসিং। সো দ্যাটস নট আ প্রবলেম। প্রবলেম কোথায় হয়, অ্যান্ড উইচ আই ডু গেট ভেরি রেগুলারলি, যে অনেকবার মোবাইল ফোনে রিসেপশন থাকে না। রিসেপশন থাকলেও লোকজন কি করে, মোবাইল ফোন নিয়ে দে প্রেস অন দেয়ার ইয়ার, মানে কানের উপর চেপে করবে, ভালো শুনতে পারবে, এইরকম দে আর প্রেসিং। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি ইজ দ্যাট দে রাব দ্য মোবাইল ফোন উইথ দেয়ার পিন্না, আর এইরকম ঘষে ঘষে এইখানে একরকমের ডার্মেটাইটিস হয়ে যায়। So there is no problem in using the mobile phone. I mean, mobile phone is just, it's a sound, okay, which is a normal sound. So mobile phone, even if you are using mobile phone or in call center, as you said, if the conversation is with a normal range of sound, then there is no harm. Problem কোথায় হয়, যখন যারা অনেক মোবাইল ইউজ করে, they rub the mobile phone on their pinna, and this gives them a type of dermatitis, একটা কানে এখানে ব্যথা হয়, সেই জন্য ওরা বলে মোবাইল ফোনের জন্য ব্যথা হয়। সো মোবাইল ফোন যদি প্রপারলি ইউজ করে, দেন দের ইজ নো হার্ম। ডক্টর হালদার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই ছোটবেলা থেকে আমরা প্রায় প্রত্যেকেই টনসিলে ভুগেছি বা টনসিলের ব্যথায় জর্জরিত হয়েছি। টনসিল বিষয়টা কি? টনসিল একটা লিম্ফ গ্ল্যান্ড, সেটা গলার মধ্যে, নর্মালি যে আমরা টনসিলের কথা বলছি সেটা গলার ভিতরেই থাকে, দুদিকে দুটো হচ্ছে নডিউলার গোল মতো একটা ইয়েতে গ্ল্যান্ড থাকে। তাছাড়াও অন্য টনসিল আছে, ধরুন নাকের পিছনের দিকে একটা নেজোফ্যারিঞ্জাল টনসিল, যেটাকে বলা হয় অ্যাডিনয়েড, অথবা জিভের পিছনের দিকে ছোট্ট টনসিল থাকে, তাকে বলা হয় লিঙ্গুয়াল টনসিল। এই গ্ল্যান্ডগুলো নর্মালি এটা হলো লিম্ফ নোড, এটা বডি ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম, এটা মেনটেন করে। এটা বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি ইয়েতে থাকে, কিন্তু যখন কোনো সময় দেখা যায় যে এটা এই হচ্ছে ডিফেন্স মেকানিজমটা ঠিক মেনটেন করতে, এটা বারবার ইনফেকশান হয়ে তার হচ্ছে কোনো ইনফেক্টেড হয়ে থাকার জন্য বা কোনো রোগের ক্যারিয়ার এটাকে আটকে রাখছে, তখন সেইগুলোর টনসিলের, তখন আমরা চিন্তা করি যে এটাকে রিমুভ করে দেওয়া। ডক্টর হালদার, এই টনসিলেক্টমি অপারেশন করানোর পর একজন পেশেন্ট কি কি উপকার পেতে পারে? টনসিলেক্টমি অপারেশনের পরে পেশেন্টে যে বারবার এটা এই ইনফেকশনের জন্য তার গলা ব্যথা, তার হয়তো ইল হেলথ, অনেকের থাকে চাইল্ডের একটা ইল হেলথ থাকে, তার ওজন বাড়ছে না বা কম থাকছে, তাহলে এর থেকে এটি ইনফেকশন চলে গেলে তখন অটোমেটিক্যালি তার হেলথের কন্ডিশনটাও ইমপ্রুভ করে। তাছাড়া গলা ব্যথা পার্মানেন্ট একটা প্রবলেম সেটা থাকে, সেটা প্রবলেমটা সলভ হয়ে যায়। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে কি, সাইনাসের ক্ষেত্রে অনেক সময় এই সাইনাস প্রবলেম অনেকের থাকে, তারা ঠিক সময় হয়তো চিকিৎসা করে না, বা জাস্ট ওষুধ খেয়ে যতক্ষণ সর্দি আছে ততক্ষণ ওটাকে ওষুধ খেয়ে ওটাকে কাটিয়ে দিল, আবার কিছুদিন ঠিক থাকলো, আবার এবং বললে পরে না আমার তো রেকারিং সাইনাস প্রবলেম, কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই? এটা এখন অনেক কিছু ইনভেস্টিগেশন বেরিয়েছে, তাকে আমরা নাকের ভিতর দিয়ে সাইনাসে এবার দেখা যায়, তাকে নেজাল এন্ডোস্কোপি করে দেখা যায়। তাছাড়াও এখন আগে যেরকম এক্স রে ছিল, এখন এক্সরেতে প্রপার সাইনাস ডিজিজ ধরা পড়তো না, এখন দেখা যায় যে সিটি স্ক্যান বা হাই রিজলিউশন সিটি স্ক্যান করে সেখানে সাইনাসের প্রবলেমটা। অনেক, এটা খুব কমন এলিমেন্ট আমরা দেখি, সেপ্টাম, নাকের সেপ্টামটা বাঁকা থাকে, তো এই ক্ষেত্রে কি করা যায়? সেপ্টামটাকে একটু বাঁকা থাকলে তার জন্য তো সাইনাসের প্রবলেম হয়, সেই জন্য তাহলে সেপ্টামটাকে কারেকশন করে, আগে পুরো সেপ্টামের পুরো কার্টিলেজ বোন পুরোটাকেই বার করে দেওয়া হতো, কিন্তু তার ফলে তার অনেক কিছু নাকটা বসে যেত, বা এই প্রবলেমগুলো হতো, তার নিঃশ্বাসেরও একটা ফ্ল্যাপি সেপ্টাম হতো, নিঃশ্বাসের প্রবলেম হতো। এখন সেইগুলো এর থেকে এখন মডিফাইড, এখন সেপ্টোপ্লাস্টি করা, যতটুকু পোর্শন আছে সেপ্টামটা বাঁকা আছে সেই পোর্শনটুকুকে আমরা রিমুভ করি। সেটা এমনিতে নাকের ভিতর থেকে, বাইরে কোনো স্কার মার্ক হয় না, নাকের ভিতর থেকে এমনিও কনভেনশনাল সার্জারি করা যায়, আবার এখন সবই এন্ডোস্কোপিক ব্যাপার, মানে এন্ডোস্কোপি দিয়েও আমরা সেপ্টাল সার্জারি করতে পারি। স্যার, গ্লোবাল পার্সপেক্টিভ বা অর ন্যাশনাল স্টেটাস অনুযায়ী
আজকে আমরা পশ্চিমবাংলা ইএনটি সার্জারির ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? গ্লোবাল অ্যাসপেক্ট বা ন্যাশনাল লেভেলে আগে যেরকম ইএনটি আমাদের এখান থেকে পেশেন্ট সাধারণত বিভিন্ন জায়গায় যেত, কিন্তু এখন আমাদের এখানে সব অল দ্য ফেসিলিটিস হিয়ার। আর সেখানে সেই জন্যে এখন আমাদের সার্জারি থেকে ইনভেস্টিগেশন পার্ট সব কিছুই এখানেই হচ্ছে। সেটা শুধু এখানে আমাদের ধরুন লেজার সার্জারিও হচ্ছে এখানে, এখনও তো অ্যাপোলোতে আমাদের এখানে রোবোটিক সার্জারি পর্যন্ত চলে এসেছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ইএনটি, ইয়ার, নোজ, থ্রোট, এই তিনটে ভাইটাল অর্গান আমাদের ঠিক রাখার জন্য সাধারণ মানুষকে খুব সাধারণভাবে কিছু টিপস দিন। সাধারণত আমাদের বাচ্চাদের সাধারণত হ্যাবিটস আছে নোজ পিকিং করা, তার থেকেই আমরা দেখি অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ে বা ব্লিডিং হয়, এপিস্ট্যাক্সি। সেই জন্য নোজ পিকিং হ্যাবিটটাকে বন্ধ করা উচিত। সেকেন্ড থিং ইজ দ্য গলার, ধরুন গলায় কোনো ব্যথা হলে, শোর থ্রোট, অথবা তার সঙ্গে বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি লেগে থাকলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করে, কারণ এর থেকে ইনফেকশান কানে চলে যেতে পারে, কানে ইনফেকশান হয়ে কানের মধ্যে পর্দার ভিতর ফ্লুইড হতে পারে, অথবা অনেক সময় এই ইনফেকশান কান থেকে কানে গিয়ে কানে যেগুলো পর্দা ফুটো হয়ে পুঁজ পড়তে পারে। সেই জন্য ইমিডিয়েট চিকিৎসা করা উচিত, করে তাহলে তার নিরাময় করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টরস, থ্যাংক Thank ইউ you ফর very বিং much. অ্যাট দ্য ভিজিটিং আওয়ার। আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং কিছু সাধারণ সমস্যা এবং কিছু অসাধারণ সমস্যা যে সাধারণ অনেক কিছু প্রতিকার হতে পারে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমাদের টিমের সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্তে। ইএনটি সার্জারি নিয়ে কথা তো জানলাম ডক্টর আরিয়া এবং ডক্টর হালদারের কাছ থেকে, কিন্তু এই সম্পর্কিত কি কি পরিষেবা অ্যাপোলো ক্লিনিক্যালস আমাদের কাছে নিয়ে এসেছে, আসুন তাই নিয়ে একটু খোঁজ খবর করা যাক আমাদের পরবর্তী বিভাগ ফেসিলিটিসে। কান আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কান সম্বন্ধে জানার আগে শব্দ কি তা জানতে হবে। শব্দের কম্পন বাতাসে ওয়েভ বা তরঙ্গ তৈরি করে। তরঙ্গের কম্পন আর শব্দের গতি এগিয়ে পিছিয়ে শব্দের মাত্রাকে প্রভাবিত করে। প্রত্যেক তরঙ্গের প্রেসার বা প্রবাহর মাত্রার সাথে শব্দ কতক্ষণ স্থায়ী হবে তা নির্ভর করে। কানের অন্য অংশ এই তরঙ্গকে গ্রহণ করে। এটি বিশেষভাবে গঠন করা, যা শব্দের দিক এবং মানুষের কথার ফ্রিকোয়েন্সি জোরালো করতে সাহায্য করে। শব্দ তরঙ্গ কানের মধ্যে প্রবেশ করে এবং ইয়ার ড্রামকে আঘাত করে 10 mm অবধি। যখন আমরা শব্দ গ্রহণ করি তখন আমাদের কানের মধ্য অংশ শক্তি সঞ্চয় করে। শরীরের ছোট ছোট হাড়গুলি ম্যালিয়াস, স্টেপিস, ইনকাস, যা কানের মধ্যে অবস্থান করে, এই ম্যালিয়াস ইয়ারড্রামের সঙ্গে যুক্ত থাকে এবং যখন শব্দ প্রবাহিত হয় তখন ভয়েস অ্যাম্প্লিফাইড হয় বা ত্বরান্বিত হয়। স্টেপিস পিস্টন হিসেবে কাজ করে এবং কানের মধ্যে অবস্থিত তরল বা ফ্লুইডের মধ্যে তরঙ্গ তৈরি করে। এটি সিস্টেম বা কার্যপ্রণালীর গতিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। স্টেপিসের উপরিভাগের সারফেস এরিয়া হল 3.2 স্কোয়ার mm, যেখানে ইয়ারড্রামের সারফেস এরিয়া হল 55 স্কোয়ার mm। ম্যালিয়াস এবং ইনকাসের শক্তি প্রথম শব্দ প্রবেশ করার চেয়ে 22 গুণ প্রেসার বা চাপ তৈরি করে। এখন আমরা কানের সবথেকে জটিলতম অংশের কথা জানব, যার নাম ককলিয়া। এটি কানের ভেতরে প্যাঁচানো অবস্থায় থাকে। এটিকে সোজা করলে এর সম্বন্ধে বুঝতে সুবিধে হতে পারে। স্টেপিসের তৈরি করা তরঙ্গের প্রেসার ভিতরের দেওয়ালে প্রবেশ করে, যেখানে 20 থেকে 30,000 ফাইবার রয়েছে। এখানে তরঙ্গের যে পরিমাণ এনার্জি নির্গত হয় সেই অনুসারে ফাইবারগুলি নড়াচড়া করে। এই ফাইবারগুলি বাস্তবে শুনতে সাহায্য করে না। ফাইবারের ঠিক পরেই রয়েছে একটি বিশেষ স্ট্রাকচার, যাকে বলে ইয়ার সেল। যখন ইয়ার সেলগুলো নড়াচড়া করে তখন ককলিয়া নার্ভে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠায়
এবং সেটা কান থেকে মস্তিষ্কে পৌঁছয়। কম মাত্রার শব্দ তরঙ্গ ফাইবারগুলিকে কম নাড়ায় এবং উচ্চ মাত্রার শব্দ তরঙ্গ ফাইবার এবং ইয়ার সেলগুলোকে বেশি নাড়ায়। ব্রেন এই সমস্ত ডাটাগুলিকে অনুধাবন করে এবং যার ফলে আমরা বিভিন্ন শব্দকে বুঝতে পারি, যেমন কোনো ব্যক্তির সাথে কথাবার্তা। এই মুহূর্তে মস্তিষ্কের মধ্যে দুটি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টাল অথবা পরিশীলিত যন্ত্রপাতি পুরো দমে কাজ করছে, যার ফলে আমরা এই অভাবনীয় শব্দ বা শব্দগুলিকে উপভোগ করতে পারছি। এগুলি আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি। এর মধ্যে প্রধান দুটি অঙ্গ যাদের কার্যপ্রণালী আমাদের মানবিক চিন্তা শক্তির বাইরে। পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের শেষ বিভাগে, অর্থাৎ দ্য ট্রুথ অ্যাবাউট। দ্য ট্রুথ অ্যাবাউটে আমাদের সঙ্গে আছেন ডক্টর রূপালী বাসু। জেনে নেব হাসপাতাল চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অনেক খবর। নমস্তে, গুড ইভিনিং। আশা করি ভালো আছেন সকলে। অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে আপনাদের সাথে প্রতি সপ্তাহে একবার করে আমার কথা বলার সুযোগ ঘটে। এটা আমার কাছেও সৌভাগ্যের আর আনন্দের। আজকে আমি আপনাদের কাছে মেডিকেল ফাইল নিয়ে কিছু কথা বলবো। প্রথমে বলি, মেডিকেল ফাইল বলতে কি বোঝায়। মেডিকেল ফাইল হলো আসলে এমন একটা তথ্য সংরক্ষণ ব্যবস্থা যেখান থেকে আপনি নিজের বা আপনার কেয়ারে থাকা কোনো রোগীর অতীত বর্তমানের রোগ সংক্রান্ত নানা তথ্যাদি পেতে পারেন। তাই মেডিকেল ফাইল খুব প্রয়োজনীয় একটা জিনিস। অনেক সময় আমরা তথ্যের অভাবে প্রয়োজনের সময়ে অসুবিধায় পড়ি, বারবার রুটিন মেডিকেল টেস্ট করাই, আর মেডিকেল ফাইলে এই সমস্ত অসুবিধা থেকে আমাদেরকে সাহায্য করবে। মনে রাখবেন, স্বাস্থ্য আপনার, আর সুরক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার অধিকারও একান্তভাবেই আপনার। মেডিকেল ফাইল এক্ষেত্রে আপনাকে যথাযথভাবে সাহায্য করবে। মেডিকেল ফাইল তৈরি করার ক্ষেত্রে কয়েকটা কথা খুব মনে রাখা দরকার। কি কি? 1 নম্বর, আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য যেন ফাইলে থাকে, অতীতের আর বর্তমানের। 2 নম্বর, ফাইলে থাকা তথ্যগুলো যেন নির্ভরযোগ্য, যথাযথ আর সম্পূর্ণ হয়। ফাইলের তথ্যাদির ব্যবহার সংক্রান্ত সমস্ত কিছুই যেন আপনার নিয়ন্ত্রণে থাকে, এটা হলো 3 নম্বর। লিগ্যাল মেডিকেল রেকর্ডের থেকে কিন্তু আমাদের মেডিকেল ফাইল আলাদা। মেডিকেল রেকর্ড আর মেডিকেল ফাইল এ দুটো কিন্তু এক জিনিস নয়। যখন আমাদের কোনো রোগ চিকিৎসা হয় বা আমাদের চিকিৎসা পরিষেবা প্রদানকারী রোগ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি, এগুলো দিয়ে কিন্তু মেডিকেল রেকর্ড তৈরি হয়। আর মেডিকেল ফাইল তৈরি করি হচ্ছে আমরা নিজেরা, আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে। পার্থক্যটা এখানেই। এবার বলি, একটা মেডিকেল ফাইলে কি কি তথ্য থাকবে সেটা নির্ভর করবে কি প্রকার স্বাস্থ্য পরিষেবা আপনি পেয়ে এসেছেন তার উপরে। কিছু সাধারণ ডকুমেন্টসের কথা বলে দিচ্ছি। যেমন 1 নম্বর, আইডেন্টিফিকেশন, যেটা একটা ফর্ম যা হাসপাতালে ভর্তির সময় বা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার হয়। এতে রোগীর নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, স্বাস্থ্য বীমা পলিসি নাম্বার এসব লেখা থাকে। 2 নম্বর হচ্ছে প্রবলেম লিস্ট, অর্থাৎ উল্লেখযোগ্য অসুস্থতা বা অপারেশনের তালিকা। 3 নম্বর হচ্ছে মেডিকেশন রেকর্ড, যে সমস্ত ওষুধ রোগীকে প্রেসক্রাইব করা হয়েছে বা রোগী গ্রহণ করছেন তার একটা তালিকা। 4 নম্বর হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল, কোনো বিশেষ অসুস্থতা বা সার্জারি হয়েছে কিনা, রোগের পূর্ব ইতিহাস তথা পারিবারিক ইতিহাস, এই সংক্রান্ত তথ্যাদি, অতীত এবং বর্তমান ওষুধপত্রের ডকুমেন্ট এটা। 5 নম্বর, ইমেজিং আর এক্স রে রিপোর্টস, এক্স রে, ম্যামোগ্রাম, আলট্রাসাউন্ড, স্ক্যান রিপোর্টস পাওয়া যাবে এখান থেকে। 6 নম্বর হচ্ছে ল্যাব রিপোর্টস, নির্ভরযোগ্য ল্যাব টেস্ট থেকে রিপোর্ট তৈরি করা, ধারাবাহিকভাবে সংগ্রহ করে রাখতে হবে এখানে। 7 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন রেকর্ড, এটি বাচ্চাদের জন্য একটা ফর্ম যেখানে বিভিন্ন প্রকার ইমিউনাইজেশনের রেকর্ড পাওয়া যায়। পোলিও, হাম, মামস, রুবেলা, ফ্লু, বাবা মায়েরা তাদের সন্তানের ইমিউনাইজেশনের রেকর্ড অতি অবশ্যই রাখবেন। এতে ভবিষ্যতে বাচ্চাদের চিকিৎসার সুযোগ সুবিধে অনেক ভালো থাকে। 8 নম্বর, ডিসচার্জ সামারি, যেমন ধরুন চিকিৎসার কারণে আপনাকে যদি কখনো হাসপাতালে থাকতে হয়েছিল, তাহলে সেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের সামগ্রিক নির্দেশাবলী, সেই সময়কার শারীরবৃত্তীয় অবস্থা, পরবর্তীকালীন ওষুধ খাওয়ার নির্দেশ, ডায়েট, ফলো আপ কেয়ার ইত্যাদি সব কিছু রাখতে হবে। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্তে।
touching light.